ব্যবস্থার সমস্ত যে নিয়ামতগুলি সেগুলো যেন তার সেখানে পৌঁছায় এবং সেটা পৌঁছাবে। যে মানুষটি প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে স্বদেশ এবং দেশের জনগণ তার ভাবনা নিয়ে, তাদের চিন্তা নিয়ে, তাদের স্বার্থ নিয়ে কখনোই তার এই যে রাজনৈতিক জীবন সেটা তো কম না, দীর্ঘ হয়ে গেছে। সে 1981 সালে তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত তিনি মানুষের সপক্ষে কথা বলে গেছেন। আর এই জন্য তাকে সইতে হয়েছে কত গঞ্জনা, কত অপপ্রচার, কত ধরনের মিথ্যা কলঙ্ক লেপন করা হয়েছে, কত নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তারা অসুস্থতাকে গ্রাহ্য করেনি সরকার যারা ছিলেন ফ্যাসিবাদী সেই সরকার, তারা নিজেরা যখন বন্দী হয়েছেন 111-এ অসুস্থতার কারণে তারা স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন, চিকিৎসার জন্য বাইরেও গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার ভাগ্যে সেই সুযোগটুকু ঘটেনি। তার উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থাই করেননি। আমরা বারবার যারা বলেছি যে ওনাকে তুলে তুলে শেষ করার জন্য তাকে ফুড পয়জনিং করা হয়েছে, এবং এটা আসলে সত্য। এটা সরকার, বর্তমান সরকার এই বিষয়ে একটা অতি জরুরিভাবে একটা খুব হাই পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার। যে মানুষটি হতে গেলেন কারাগারের ভিতরে, সেই মানুষটি জরাজীর্ণ অবস্থায়, অসুস্থতায়, রোগে, শোকে ধুকতে বের হলেন, এবং এই রোগে শোকে ধুকতেই তার জীবন অবসান হলো গত বছর 30 ডিসেম্বর। এই যে কল্পনাই করা যায় না, এমন একজন প্রবল প্রভাব বিস্তারকারী এক ব্যক্তিত্ব, যিনি তার ঘরের মধ্যে বসে থাকলে আমরা অনুভব করতাম যে তার একটা বিরাট প্রভাব আমাদেরকে প্রভাবিত করছে। আমরা তখন তোয়াক্কা করতাম না, কে হাসিনা, কে তার আইন শৃঙ্খলা বাহিনী, কি তার নির্যাতন, কি তার গ্রেপ্তার, কি তার মামলা, কি রিমান্ড, কি জিজ্ঞাসাবাদ, কোনো কিছুই আমাদেরকে স্পষ্ট করেনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল আমরা গণতন্ত্র ফিরাবো, আমরা ন্যায়সঙ্গত একটি সমাজ করবো, কারণ সেটা একমাত্র উৎসব ছিল খালেদা জিয়া। কি করেনি তার রাজনৈতিক জীবনে? প্রথমবার 9 বছর মানুষের সাথে যে কথা দিয়েছেন সে কথা রক্ষা করেছেন। বলেছে এরশাদ একটা বেআইনি লোক, এর সাথে কোনো অধিকার ছিল না রাষ্ট্র ক্ষমতা সে গ্রহণ করার, কারণ একটি নির্বাচিত সরকার, সেই সরকারকে উৎখাত করে সে ক্ষমতা গ্রহণ করেছিল। অতএব তার বিরুদ্ধে তিনি বলেছেন যে আপোষহীন সংগ্রাম, সেই আপোষের কথা তিনি কখনোই ভুলে যাননি। উনার মতো আরো অনেকে বলেছেন, অনেক রাজনৈতিক দল বলেছেন, এখনো অনেকে আছেন সেই দল, অনেকে পালিয়ে গেছেন, তারাও বলেছেন যে শেখ এরশাদের অধীনে নির্বাচনে যারা যাবে তারা হয়ে যাবে জাতীয় বেঈমান। বেগম জিয়া বলেছেন যে আমরা করব না, তার অধীনে নির্বাচন করা হবে, এটা অন্যায়। এটা কি বলে যে শ্রীগালকে মুরগির খোয়ার পাহারা দেওয়ার মতো ব্যবস্থা হবে। ওই নির্বাচন হবে প্রতারণার নির্বাচন, কারচুপির নির্বাচন, এবং সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু তারা চলে গিয়েছিল, বেগম জিয়া যাননি। এই যে কথা এবং কাজের মধ্যে এক অসাধারণ অভূতপূর্ব যে মিল, সেটা প্রমাণ করেছেন তার রাজনীতিতে। এই কারণেই জনগণ কিন্তু তাকে ভোলেনি। যখন সর্বপ্রথম একটা ফেয়ার নির্বাচন হলো, অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হলো, সেই নির্বাচনে বেগম জিয়াই বিজয়ী হলেন 1991 সালে। সরকার কি রাজপথ, কোনোটাতেই তার দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার অঙ্গীকার থেকে তিনি বিচ্যুত হননি। আপনারা জানেন যে ফারাক্কার পানি আটকে রাখা হয়েছে, আমাদের যে ন্যায্য পাওনা সেই পাওনা দেওয়া হয়নি। তিনি সেটাকে নিয়ে গিয়েছেন জাতিসংঘে, সেখানে সোচ্চার থেকেছেন আমাদের ন্যায্য পাওনা দিতে হবে। তখন তিনি প্রধানমন্ত্রী, তার অধিকার আদায়ের জন্য, তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের সুবিধার জন্য তিনি তার কণ্ঠকে কখনোই তিনি কমিয়ে দেননি, কণ্ঠকে দুর্বল করেননি। কে শক্তিশালী দেশ, কার কত ক্ষমতা আছে, কার কত অ্যাটম বোম আছে, কার কত ধারালো বম আর মিসাইল আছে, এটাকে পাত্তা দেননি। ঠিকই কণ্ঠ উচ্চারিত তার বাণী সেই দিন পৌঁছেছিল আপনার জাতিসংঘে। ঠিক একইভাবে উনি যখন ক্ষমতায় 92 সালে, তখন রোহিঙ্গাদের নিজ আবাসস্থল থেকে, নিজ দেশ থেকে তাড়িয়ে দিল সেখানকার সরকার। এই ব্যাপারে তিনি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছিলেন।
যে তাদেরকে কিছু মানে এদের বিষয়ে এগিয়ে আসতে, নিজে কূটনৈতিক তৎপরতা চালাননি। এমনকি উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন, তাকে রাষ্ট্রপতি, সেই দেশের রাষ্ট্রপতি তাকে দাওয়াত করেছিলেন হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে গিয়ে প্রথম এজেন্ডাই ছিল যে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার ব্যাপারে একটা আন্তর্জাতিক একটা ফোরাম গড়ে তোলা, হোয়াইট হাউস যেন কিছু করে। এই যে জনগণের জন্য, মানুষের জন্য তার একের পর এক কাজ তিনি করেছেন। আপনার গার্মেন্টসকে আরো বিস্তৃত করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে তার যে অবদান এ জাতি কোনোদিন ভুলে যাবে না। প্রায় 29% নারী যে জনশক্তি, 29% নারী আপনার গার্মেন্টসে নিয়োজিত হয় খালেদা জিয়ার প্রথম আমলে। এটা হচ্ছে তার বিরাট এক বিশাল এক কৃতিত্ব। এবং তার দুই আমলে, দুই রেজিমে বেগম খালেদা জিয়া নারীদের মানে তাদের যে ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট এবং নিজ পায়ে দাঁড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা তুলনাহীন। ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি ফ্রি এডুকেশন করলেন নারীদের জন্য এবং কথা দিয়েছিলেন যে এর পরে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমি এটা বিয়ে পর্যন্ত করব। আপনাদের আনন্দের সংবাদ, তা এরপরে হয়ে গেল চক্রান্ত, এরপরে হলো ষড়যন্ত্র। তিনি আর পরের বার আসতে পারলেন না বা আসতে দেওয়া হলো না। তার জ্যেষ্ঠ পুত্র আজকে দেশের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন অনার্স পর্যন্ত মেয়েদের, ছাত্রীদের বিনা বেতনে তারা পড়তে পারবে। তো এই যে অবদানগুলি তার, এই অবদানগুলি ভুলে যাওয়ার কোনো বিষয় নাই বন্ধুরা আমার। এই কাজগুলো তিনি করেছেন। 3টা প্রত্যয় নিয়ে বেগম খালেদা জিয়া জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। একটা হচ্ছে তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই 2টি প্রত্যয় তিনি কোনোদিন আপোষ করেননি, আর গণতন্ত্রের প্রশ্নে তিনি আপোষ করেননি। তাকে জরাজীর্ণ একটি যে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, কদিন আগে তিনি লন্ডন থেকে ফিরে এসেছেন। কারাগারে যাওয়ার আগে 2 চোখ ছিল তার অপারেশন করা, সেইখানে যদি ধুলা বালি জমে তাহলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, কোনো পরোয়া করেননি, বীর দর্পে তিনি সেখানে চলে গেছেন। অথচ এমন হিমালয় পর্বতের মতো অটুট থেকেছেন, অবিচল থেকেছেন যে শেখ হাসিনা বহু চেষ্টা করেও তার পাতানো নির্বাচনে এবং সে যে একটা অবৈধ সত্তা, সেই সত্তাকে স্বীকৃতি দেওয়াতে পারেননি বেগম খালেদা জিয়াকে দিয়ে। এইটাই হচ্ছে শুধু বেগম জিয়ার এই ভূমিকার কারণেই আজকে বিএনপির গৌরব, আমাদের গৌরব। আমরা যারা এখানে ছোট্ট একটি কর্মী আছি, আমাদের গৌরব। উপস্থিত আইনজীবী বৃন্দ, আইনের প্রতি ছিল তার অগাধ শ্রদ্ধা। আমরা সব সময় দেখেছি, আমরা প্রায় বলতাম যে ম্যাডাম আপনি যে এই যে মাদ্রাসা কোর্টে যে যাচ্ছেন, এটা তো ক্যাঙ্গারু কোর্ট, এই কোর্টে আপনার কি করবে? আমরা বরং চূড়ান্ত আন্দোলনে যাই। বলে না, আন্দোলনের জন্য প্রস্তুতি নাও, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখেছি ছাড়বো, আইনি লড়াই করবো। এই যে খোকন ভাইরা আছেন এখানে, সবাই উপস্থিত আছেন, তারা বীরের মতো সেদিন লড়েছেন। আমার চোখের সামনে দেখা তারা কিভাবে সেখানে কাজ করেছেন, সে কিভাবে জজের সাথে সেখানে লড়াই করেছেন এবং বাহিরে তারা কিভাবে কথা বলেছেন সাংবাদিকদের সামনে ম্যাডামের ইয়ে নিয়ে। কিন্তু তাও তিনি আইনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে তিনি বিচ্যুত হননি। বলছে না, আমি যাব, দেখি আইনি প্রক্রিয়ায় কি হয়। তাকে জেল দিয়েছে এবং এটা যে পাতানো এবং এটা যে প্রহসনের জেল, এটা যে নির্দেশিত জেল, এটা যে ফরমান জারি করা তার কারাগার, এটা তো প্রমাণিত হয়েছে। কি বলে, লোয়ার কোর্ট দিল 5 বছর, হাইকোর্ট দিয়ে দিল 10 বছর। এগুলো সমস্ত কিছু একটা পাতানো ব্যাপার। তারপরেও তাকে আমরা যারা সেই সময় দেখা করতে যেতেন, আইনজীবীরা যেতেন, খোকন ভাইরা যেতেন, জয়নুল ভাইরা যেতেন, দেখা করে আসতে পারতেন, আর আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা যেতেন, তাদের কাছ থেকেও শুনেছি যে ওই কারাগারের ভিতরেও তাকে যেন কোনোভাবেই টলানো যায়নি, হিলানো যায়নি। দেখুন, তিনি হয়তো পৃথিবী থেকে চলে গেছেন সম্মানের সাথে, লক্ষ কোটি মানুষের অপূর্ব সেই যে উপস্থিতির জানাজার মধ্যে দিয়ে শ্রদ্ধা, ভালোবাসার এক প্রচন্ড গভীরতা, অতলান্ত গভীরতায় দিয়ে চোখের পানি মুছতে মুছতে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। উপস্থিত আইনজীবী বৃন্দ, তাই ছোট্ট পরিসরে ছোট্ট কথায় তার কথা বলা যাবে না, তার বর্ণনা করা যাবে না। তিনি এদেশের মানুষের কাছে এমন মহিরুহ হয়ে উঠেছিলেন, তার সামগ্রিকভাবে এত বিশাল এক বৃক্ষ, এই বৃক্ষের ছায়ায় যেন গোটা জাতিকে তিনি ছায়া দিয়ে রাখতে চেয়েছিলেন এবং তাই করেছেন। শেষ দিন পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত তিনি সেই ভূমিকায় পালন করে গেছেন। এই জাতি কোনোদিন তার অবদান ভুলবে না।
অবিস্মরণীয় তার স্মৃতি আমাদের মনে চিরদিন জাগরুক হয়ে থাকবে। আমরা তার যে কর্তব্য কর্ম, তার যে অবদান, তার যে অর্জন, সে অর্জনকেও আমাদের ভুলে গেলে হবে না। আমরা সবসময় সেটি মনে রাখতে হবে। তিনি যে কাজগুলো করে গেছেন এবং যে কাজগুলো করতেন, আমরা যদি রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ, আমরা যদি আমাদের সমাজের গণতন্ত্রের চর্চা যদি আমরা অব্যাহত রাখি, তাহলেই আমরা বেগম জিয়াকে তাকে সম্মান জানানো হবে। আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই বেগম জিয়াকে শ্রদ্ধা জানানো হবে। আমরা যদি কথা বলার স্বাধীনতা, আমাদের কণ্ঠকে, আমাদের মত যাই হোক না কেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সব মত একটি জায়গায় একটি দেশে তারা কথা বলবে। কেউ গুমের ভয় করবে না, কেউ গুপ্ত হত্যার ভয় করবে না, কেউ রাষ্ট্রীয় কোনো হত্যার ভয় করবে না। এই ধরনের একটি নির্ভয় গণতান্ত্রিক সমাজ গড়ার যে যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, কারণ তিনি এই কাজগুলোই করতে চেয়েছেন। তার আরাধ্য কর্তব্য ছিল এই কাজগুলি। বন্ধুরা আমার, তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। তাদেরই ধারাবাহিকতায়, তাদেরই জনপ্রিয়তা, তাদেরই আদর্শ, তাদেরই দর্শনকে হাতে নিয়ে তিনি আজকে দেশ পরিচালনা করছেন। আজকে আগামীকাল 180 দিন হবে, 6 মাস পূর্ণ হবে। তো আমি শুধু বলবো যে অনেক তার যে সোশ্যাল আপলিফমেন্ট, সামাজিক সুরক্ষার ব্যাপারে যে কাজগুলো তিনি করেছেন, এটা তো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই সময়ের মধ্যে। এবং তিনি যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন তার পরের দিন থেকে তিনি ফ্যামিলি কার্ড, তিনি কৃষক কার্ড এবং হেলথ কার্ডের জন্য তার ঘোষণা, তিনি কিলোমিটারের পর কিলোমিটারের যে খাল খনন সেইটা তিনি শুরু করে দিয়েছেন। 25 কোটি বৃক্ষরোপণের যে প্রত্যয় 5 বছরের মধ্যে, সেই বৃক্ষরোপণ আজকে বিভিন্ন প্রাঙ্গণে, কি সরকারি কি বেসরকারি প্রাঙ্গণে সেই কাজগুলো অব্যাহত রয়েছে। প্রাথমিক স্কুল হচ্ছে আমাদের উন্নয়ন বলি, আমাদের কি বলে যে আমাদের বেড়ে ওঠা, আমাদের বিকাশ সবার জন্য হচ্ছে আমাদের প্রথম যে জায়গাটি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেই প্রাথমিক শিক্ষাকে এটাকে উন্নত করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এই 6 মাসের মধ্যে, তার মধ্যে একটি হচ্ছে যে ছাত্রদেরকে, প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদেরকে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ এবং একটি কেডস তাদেরকে দেওয়া হবে। এই কাজ তিনি শুরু করে দিয়েছেন এবং তাদেরকে 1 স্টুডেন্ট 1 ট্রি, প্রত্যেকটি স্টুডেন্টকে দিয়ে এই যে আপনার পরিবেশের যে কাজ করানো, সেটা তিনি করেছেন। এই প্রাইমারি স্কুলের ছেলেরা, তারা প্রতিটা স্কুলে এবং প্রতিটি ছাত্র একটা করে গাছ লাগাবে তারা। এবং শুধুমাত্র ছাত্রদেরকে শুধু আমরা যদি পোশাক এবং স্কুল ব্যাগ দেই, এটাই উন্নত হবে না। তাদেরকে যারা পড়ায়, তাদের যদি আপলিফটমেন্ট না হয়, তাহলে তো কিছু হবে না। সুতরাং তারা যাতে প্রযুক্তির সাথে, এই পরিবর্তিত প্রযুক্তির সাথে তারা যদি খাপ খাওয়াতে না পারে, তাহলে তো তারা শিক্ষাদান করতে পারবে না। তাই শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য তাদের প্রত্যেককে একটা করে, ওটা কি বলে, ট্যাব, একটা করে যে মোবাইল ট্যাব তাদেরকে দেওয়া হবে। এই সমস্ত কর্মসূচিগুলি তিনি নিয়েছে। এই 180 দিনের মধ্যে তিনি এই কাজগুলো তিনি শুরু করেছেন। আরো অন্যান্য বিষয়, সেই কাজগুলো শুরু হয়েছে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যে উদ্দেশ্য নিয়ে এবং তার আত্মার মাগফিরাত কামনার জন্য যে দোয়া মুলাদ মাহফিল আয়োজন করেছেন, ওই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা যদি আমাদের শুধু ওনার উদ্দেশ্য যদি আমরা পালন করতে পারি, উদ্দেশ্য যদি আমরা সাধন করতে পারি, তাহলে আমি আবারও বলবো, তিনি যে কৃতকর্মগুলো করেছেন, সেই কর্মগুলো আমাদের আত্মস্থ করে আমরা সেটিকে যদি মনের মধ্যে ফুটিয়ে তুলতে পারি এবং সেটা নিয়ে যদি আমরা নিজেদের অনুশীলন করি এবং জীবনটাকে যদি পরিচালিত করতে পারি, তা আমি বলে রাখি, কেউ কখনোই কোনো দুর্নীতির আশ্রয় নেবে না। কেউ কখনো তার দেশের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা তার মধ্যে উত্তর বৃদ্ধি পাবে। কারণ যে মানুষটিকে মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেও দেশ থেকে বিতাড়িত করতে পারেনি, 17 বছর নিজে নিপীড়িত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু তাকে ইচ্ছা করে চলে যেতে পারতেন, দেশের বাইরে চলে যেতে পারতেন, কিন্তু করা যায়নি। তো দেশপ্রেমের যে পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন, এইটা যদি আমরা অনুসরণ করি, সত্যিকার অর্থেই একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক মানুষ হিসাবে আমরা গড়ে উঠতে পারবো। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।